এতিমখানার সব কাজ শেষ করে তাদের থেকে বিদায় নিয়ে নিল জিসান। জিসানের কাজিন নীর ও হীরা বয়সে জিসানের ছোট হলেও তাদের সাথে বন্ধুসুলভ আচরণ জিসানের। আর এত বছর পর কাজিনদের পেয়ে জিসানও বেশ খুশি। তাই তো তাদের সাথে গল্প করতে করতে ড্রাইভ করে বাসার দিকে আসছিল। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে তারা। এমন সময় রাস্তার ফুটে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে জিসানের চোখ পড়ে। কয়েকজন বখাটে ছেলে একটা মেয়েকে ঘিরে দাঁড়িয়ে আছে। হোয়াইট কালারের সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া। চেহারাটা পুরো দেখা না গেলেও হাতের ডায়মন্ডের চুড়িটা দেখেই দূর থেকে জিসানের চিনতে কষ্ট হয়নি মেয়েটিকে। কারণ এই চুড়িটা জিসানি আজ সকালেই তিশাকে পরিয়ে দিয়েছিল। প্যারিস থেকে তিশার জন্য এনেছিল চুড়ি জোড়া, কিন্তু দিতে ভুলে গিয়েছিল। তাই আজ নিজেই তিশাকে পরিয়ে দিয়েছিল। সাথে সাথে গাড়ি ব্রেক করে থামিয়ে দেয় জিসান। হঠাৎ গাড়ি এভাবে থামানোর কারণ জিজ্ঞেস করে তাওহিদ। জিসান সিট বেল্ট খুলতে খুলতে সামনে ইশারা করে, তিশা এখানে কি করছে? দাঁতে দাঁত চেপে তাওহিদ সহ তাদের কাজিনরাও তাকিয়ে দেখে আসলেই মেয়েটি তিশা। কিন্তু সবার মুখে একই প্রশ্ন, ও এখানে কেন? রায়হান ও তৌফিক সাহেব মাত্রই বাসায় আসলেন। এসেই শুনে তিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৌফিক সাহেব বাড়ির সবার উপর রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? কি হয়েছে? নিশি কিছু কথা সংক্ষেপে বলল, যতটুকু ও জানে। এদিক দিয়ে রায়হান বুঝতে পারছে তিশা আর কোথায়ও না বাসার দিকেই যাবে। কিন্তু এখানকার রাস্তাগুলো তিশার জন্য নিরাপদ না। কোনো অঘটন ঘটার আগেই ওকে খুঁজতে হবে। তাই রায়হানও গাড়ি নিয়ে বের হয়ে গেল বোনকে খুঁজতে। তিশা তখনই বাড়ি থেকে বের হয়ে যায়। হাতে টাকা পয়সা কিছুই নেই। তাই পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিল। চোখের পানি এখনো কোনো বাদ মানছে না। এক হাত দিয়ে চোখ মুছছে, আরেক হাত দিয়ে মাথার ঘুমটাটা ধরে রেখেছে। এক প্রকার দৌড়েই যাচ্ছে। হঠাৎ পা দুটো থেমে গেল সামনে কিছু বখাটে টাইপের ছেলেদের দেখে। কি করবে বুঝতে পারছিল না। সামনে বাড়বে কি বাড়বে না। আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। রাস্তাটা এমনই নীরব থাকে। আর এখন তো আরো বেশি। তবুও সাহস করে মাথা নিচু করে সামনের দিকে আগতে লাগল। কিন্তু তিশাকে একা পেয়ে ছেলেগুলো পথ আটকে দাঁড়াল। তিশা এই ভয়টাই পেয়েছিল। তিশা বারবার বলার পরও ছেলেগুলো পথ ছাড়ল না, বরং ঘিরে ফেলল ওকে এবং বাজে ইঙ্গিত করতে লাগল। ঠিক ওই সময়ই জিসানের গাড়িটা ওখান দিয়ে যাচ্ছিল। তিশা বলে ডাক দিল, ছেলেগুলো পিছনে ঘুরে তাকায়। জিসানকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। কারণ জিসান এখানকার স্থানীয়। জিসানের আগের সব রেকর্ড জানা এদের। আর ছেলেগুলো এই এলাকার, তাই জিসানকে খুব ভালো করে চিনে। ভাই আপনি এখানে? কিছু লাগবে? ছেলেগুলো ভয় ঢোক গিলে বলে। তোরা যে মেয়েটাকে ঘিরে রেখেছিস জানিস ওকে? না ভাই, এলাকায় নতুন আসছে মনে হয়, আপনি চিনেন? ও আমার ওয়াইফ। খুব শান্তভাবে কথাটা বললেও চেহারাটা ভয়ঙ্কর লাগছে জিসানের। কথায় আছে না, সুন্দর মানুষ রাগলে আরো ভয়ঙ্কর সুন্দর লাগে। এবার ছেলেগুলো ভয় পেয়ে যায়। বিশ্বাস করেন ভাই, আমরা কিছু করেনি, আর যদি জানতাম আপনার বউ তাহলে সামনেও আসতাম না। মাপ করে দেন এবারের মতো ভাই। জিসান দাঁতে দাঁত চেপে তিশাকে প্রশ্ন করে, এদের মধ্যে কেউ তোকে টাচ করেছে? তিশা এই তিন বখাটেকে দেখে যত না ভয় পেয়েছে, তার থেকে বেশি ভয় পাচ্ছে এখন জিসানকে দেখে। গলা যেন শুকিয়ে আসছে। একবার জিসানের দিকে একবার ছেলেগুলোর দিকে তাকাচ্ছে। তিশার মতো ছেলেগুলোর অবস্থাও খারাপ। তিশা কথা বলছে না দেখে জিসান জোরে একটা ধমক মারে। জিসানের ধমকে তিশা কেঁপে ওঠে।
নোনা, ওরা কেউ আমাকে টাচ করেনি। সত্যি বলছিস? হে, একদম সত্যি। জিসান ছেলেগুলোর দিকে তাকিয়ে এবারের মতো মাপ করছি। নেক্সট টাইম যদি দেখি পথে ঘাটে মেয়েদের এমন উৎপীড়ন করছিস তাহলে পরিণাম ভালো হবে না। আমি কে, আর কি করতে পারি? অবশ্যই নতুন করে বলতে হবে না। ছেলেগুলো ভয় সেখান থেকে দৌড়ে পালালো। মনে হচ্ছে যান হাতে নিয়ে দৌড়াচ্ছে। এবার তিশার পালা, কিন্তু তিশা তো ওদের মতো দৌড়তে পারবে না। তাই ওখানেই দাঁড়িয়ে আছে। চোখের পানিটা যেন আরো বেড়ে গেল। জিসানের প্রশ্নের উত্তর ও দিতে পারছে না। তাই জিসান আবারও বলল, তুই এখানে একা কি করছিস? বাড়ি থেকে বের হতে মানা করেছিলাম। কথা বলছিস না কেন? চিল্লি। তিশা নিশ্চুপ। শুধু কেঁদেই যাচ্ছে। তিশার এমন বিহেভিয়ারে জিসান আরো রেগে যায়। কিছু বলতে যাবে তখনই রায়হানও এসে পড়ে সেখানে। রায়হানকে দেখে তিশা দৌড়ে ভাইয়ের কাছে চলে যায়। রায়হানকে জড়িয়ে ধরে, ভাইয়া প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে থাকতে চাই না। প্লিজ ভাইয়া, আমি বাসায় যাব। আমাকে বাসায় নিয়ে চলো। রায়হান বুঝতে পারছে কিছু একটা হয়েছে, যার কারণে তিশা এমন করছে। বোনের মাথায় হাত বুলিয়ে, ঠিক আছে, তুই শান্ত হো আগে। বাসায় আন্টি আঙ্কেল চিন্তা করছে, তাদের থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে যাব। ঠিক আছে। জিসানদের বাসায় যাওয়ার কথা শুনে তিশা চিল্লিয়ে উঠে, না, আমি যাব না ওই বাসায়। তুমি ফোনে করে বলে দিও আন্টি আঙ্কেলকে আমি এখন আমাদের বাসায় যাব। তিশার এ ধরনের কথা শুনে জিসানের এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। জিসান বুঝতে পারছে বাসায় কিছু একটা অঘটন হয়েছে, যার কারণে তিশা এমন উদ্ভট আচরণ করছে। না জানা পর্যন্ত তিশাকে কোনোভাবেই একা ছাড়া যাবে না। জিসান তিশার হাত চেপে ধরে নিজের দিকে নিয়ে আসলো। আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তুই কোথাও যাবি না। তিশাকে নিজের গাড়িতে বসিয়ে চলে গেল। তাওহিদ, হীরা, নীর, রায়হান নীরব দর্শকের মতো রাস্তায় দাঁড়িয়ে আছে। রায়হানকে উদ্দেশ্য করে তাওহিদ বলে, এই ব্যাটার সাথে জীবনেও কোথাও যামু না। কিছু হলেই আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যায়। এমন ভাই আল্লাহ আর কারো না দেখ। তানজিলা রাবেয়া বেগমের মাথা টিপে দিচ্ছে। তিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শোনার পর থেকেই উনার বিপি লো হয়ে গিয়েছে। বেচারি সোফায় হেলান দিয়ে বসে আছে। টেনশন তার একটাই, জিসান এলে না জানি কি করে। হঠাৎ রাবেয়া বেগমের চোখ গেল দরজার দিকে। জিসান তিশার হাত ধরে টেনে সবার সামনে দিয়ে উপরে নিজের রুমে নিয়ে গেল। সবাই চেয়ে রইল, কিন্তু ঘটনা এখনো বুঝতে পারছে না তিশাকে এভাবে আনার। জিসান তিশাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। তিশাকে বেডে বসিয়ে নিজেও একটা চেয়ার নিয়ে তিশার সামনে বসল। খুব শান্তভাবে তিশাকে জিজ্ঞেস করল, কি হয়েছে খুলে বল এভরিথিং। কিন্তু জিসান হাজার বলেও যখন তিশার মুখ খুলতে পারল না, তখন চেয়ারটা লাথি মেরে ফেলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর রায়হান এসে তিশার পাশে বসল। তিশা এখনো মাথা নিচু করে বসে আছে। রায়হান তিশার মাথায় হাত রেখে, তিশা বল বোন, কি হয়েছে? তুই কেন কাউকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে বের হলি? যদি তোর কিছু হয়ে যেত। তিশা এখনো চুপ। তিশা জিসানের রাগ সম্পর্কে খুব ভালো করে পরিচিত, তাই ও বলতে চাচ্ছে না কাউকে কিছু। তিশা এভাবে চুপ থাকলে হবে না, অন্তত আমাকে বল, কি হয়েছে? এবার তিশা মুখ খুলল। ভাইয়া, আমি কি খুব খারাপ? কি বলছিস এসব? তোকে কেউ কিছু বলছে? ভাইয়া, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না।
রায়হান তিশার মুখটা দুহাত দিয়ে ধরে, আগে তোকে বলতে হবে কি হয়েছে। কার জন্য আমার বোনের এই অবস্থা আমাকে জানতে হবে। না জেনে আমি এক কদমও নড়ব না, না তোকে কোথায়ও যেতে দেব। তাই বল বোন আমার, প্লিজ। তিশা ভাইয়ের বুকে মাথা রেখে, ভাইয়া তোমার কাছে কি মনে হয় আমি লোভী? আমি লোভে পড়ে জিসান ভাইকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আমি তাকে আমার রূপ দেখিয়ে পাগল করে তুলেছি। তিশা মাথা তুলে, ভাইয়া সত্যি করে বলছি তোমাদের কসম, আমি এমন কখনো কিছু করেনি। যার কারণে জিসান ভাইয়ের মনে আমার প্রতি কোনো অনুভূতি আসুক। আমি তো জানতামও না জিসান ভাইয়ের মনে আমাকে নিয়ে কি আছে। আর তাকে ফাঁসিয়ে বিয়ে করার কথা কিভাবে ভাবব? তখন তো আমার মাত্র ১৩ বছর বয়স ছিল। বিয়ে কি, ভালোবাসা কি, ছেলেদের ফাঁসাতে হয় কিভাবে তা কি করে জানব? সত্যি করে বলো ভাইয়া, আমাকে দেখে কি এমন মেয়ে মনে হয়? আমি উনার যোগ্য না আমি জানি, কিন্তু আমি তো বলেনি আমাকে বিয়ে করতে। তাহলে এখন কেন আমাকে দোষী করা হচ্ছে? আজ মামিদের মনে এসব প্রশ্ন উঠেছে, কাল বাহিরের মানুষও এসব কথা বলবে। আজ আমাকে বলেছে কাল হয়তো কেউ তোমাকেও বলবে, তুমি বন্ধুত্বের সুযোগ নিয়ে বোনকে বড়লোক বন্ধুর গলায় ঝুলিয়ে দিয়েছ। আমি এসব কথা শুনতে চাই না আর ভাইয়া। আমার চাই না এসব বাড়ি গাড়ি, টাকা পয়সা, বড় লোক শ্বশুর বাড়ি। কেন বিয়ে দিল ভাইয়া আমায় এত উচ্চ ঘরে, কেন? তিশার কান্না করতে করতে হিচকি উঠে গেল। তুমি জিসান ভাইকে বলো, আমাকে ডিভোর্স দিয়ে দিতে। এরপর নিজের যজ্ঞ অনুযায়ী কাউকে বিয়ে করে নিবেনি উনি। এতে উনিও সুখে থাকবে, আর আমাকে কেউ আর আমার বাবা মাকে নিয়ে কথা শোনাতে পারবে না। তোমাদের নিয়ে কেউ কিছু বললে, আমি সহ্য করতে পারবো না ভাইয়া, আমি সহ্য করতে পারবো না। তিশা আবার কান্না করছে। তিশা কখনো এ ধরনের সিচুয়েশনে পড়েনি, তাই নিজেকে কিভাবে সামলাতে হবে তা বুঝতে পারছে না। সমাজের সব মানুষ এক না। কিছু মানুষের কাজই হচ্ছে অন্যকে ছোট করা। রায়হান চুপচাপ তিশার কথাগুলো শুনল। এক হাত দিয়ে বোনকে জড়িয়ে ধরেছে, আরেক হাত দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার বুঝতে পারছে কেন তিশা এখানে আসতে চাইছিল না। তিশা কান্না করছিল, অনেক কষ্ট করে তিশাকে শান্ত করে রায়হান। হঠাৎ কিছু ভাঙ্গার শব্দ শুনতে পায় নিচ থেকে রায়হান। রায়হান বুঝতে পারে নিচে কি হচ্ছে। তাই নিশিকে কল করে রুমে আসতে বলে তিশার সাথে থাকার জন্য। আর রায়হান নিচে চলে যায় দেখতে। এতেক্ষণ ফোনের লাউড স্পিকারে জিসানসহ বাড়ির সবাই জানতে পারে কি হয়েছে। তিশা ও রায়হানের সব কথা শুনছিল এতক্ষণ সবাই। তিশাকে জিজ্ঞেস করেও যখন কোনো উত্তর পাচ্ছিল না, তখন জিসান রায়হানকে পাঠায় তিশার কাছে। জিসান রেগে কপালে দুহাত দিয়ে মাথা নিচু করে সোফায় বসে সব কথা শুনছিল। এমনই রেগে ছিল, তার উপর আগুনে ঘি ঢালার মতো কাজ করল তিশার মুখে ডিভোর্স শব্দটা শুনে। রেগে সামনে রাখাটি টেবিলটি জোরে লাথি মারে, মুহূর্তে কাছেরটি টেবিলটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। জিসানের মা রাবেয়া বেগম বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলের রাগকে তিনি নিজেও অনেক ভয় পায়। মামিদের দিকে তেড়ে আসতে নিলে তাওহিদ গিয়ে সামনে দাঁড়ায়। রিল্যাক্স জিসান, রিল্যাক্স। শান্ত হো ভাই। মামিরাও রাবেয়া বেগমের পিছে লুকিয়ে পড়ে ভয় সুযোগ বুঝে। কিভাবে শান্ত হব, শুনলে না তিশাকে কিসব কথাগুলো বলেছে। হাউ ডেয়ার ইউ, সাহস কি করে হলো? ইটস মাই লাইফ। আর আমার লাইফে আমি কাকে বিয়ে করব কাকে নিয়ে থাকব এটা আমার ব্যাপার। নাক গলাতে কে বলেছে? চিল্লি। আই নো ভাই। কিন্তু তুই এখন শান্ত হো। উনারা বড় আমাদের। অবশ্যই তাদের বুঝার কোনো ভুল আছে। আমরা বুঝিয়ে বলছি।
আর মামিরা তো তিশাকে ঠিকমতো চিনে জানে না, তাই হয়তো এসব বলে ফেলেছে। তুই মাপ করে দে। বড় ও আমার বা বড় এরা। জিসান, মুখ সামলাও তৌফিক সাহেব, মামি হয় তোমার। আজ না বাবা, মাথায় রক্ত চড়ে আছে। ভাগ্য ভালো এখনো বেঁচে আছে। উনাদের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ মার্ডার করে ফেলতাম। আমার বউকে এসব বলার জন্য। মায়ে 10 মিনিট সময় তোমার কাছে। এখনই এই মুহূর্তে তোমার ভাইয়ের বউদের বিদায় করো এই বাসা থেকে। তা না হলে আমি যদি আজ বাসা থেকে বের হই, তাহলে তুমি আর আমার মুখ দেখবে না। জিসান বাবা, কি সব অলক্ষণী কথা বলছিস তুই? একটু শান্ত হো। রাবেয়া, জাস্ট 10 মিনিট। দাঁতে দাঁত চেপে জিসান উপরে চলে গেল। রাবেয়া বেগম অসহায় চোখে নিজের স্বামী আর ভাইদের দিকে তাকাল। তৌফিক সাহেব কিছু না বলে নিজের রুমে চলে গেলেন। ছেলে যেহেতু একবার বলেছে, তাহলে এখন আর হাজার চেষ্টা করেও থামাতে পারবে না। তা উনি খুব ভালো করে জানে। জিসান রুমে এসে দেখে তিশা নিশির সাথে বসে আছে। তিশাকে দেখে নিজের রাগটা ধমিয়ে ফেলল জিসান। কান্না করে নিজের কি অবস্থা করেছে মেয়েটি। এখন আবার সারা রাত মাথা ব্যথায় ঘুমাতে পারবে না। মনে মনেই ভাবছে জিসান। জিসান নিশিকে চলে যেতে বলল, কিন্তু তিশা নিশির হাত ধরে রেখেছে। তার মানে নিশিকে যেতে মানা করছে। চোখের ইশারায় বলার চেষ্টা করছে, প্লিজ নিশু, আমাকে এই হিটলারের কাছে একা ছেড়ে যাস না। আমাকে আবার কিমা না বানিয়ে ফেলে। খুব রেগে আছে। কিন্তু জিসানের ধমকে তিশা নিশিকে ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। জিসানকে নিজের দিকে আসতে দেখে তিশা ভয় পেয়ে যায়। আইম সরি, আমি আর এমন করব না। না বলে বাসা থেকে বের হব না। সত্যি বলছি। প্লিজ। আমাকে তিশাকে আর কিছু বলতে দিল না। জিসান তিশার হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে এনে জড়িয়ে নিল নিজের বুকের সাথে। কেন তুই আমাকে একটু আপন ভাবতে পারিস না বলতো? কেন নিজের কষ্টগুলো আমার সাথে ভাগ করতে পারিস না? কেন নিজেকে আমার কাছ থেকে এতটা গুটিয়ে রাখিস? কেন আমার থেকে সবসময় দূরে যাওয়ার চেষ্টা করিস? কেন? জিসান তিশাকে নিজের থেকে সরিয়ে তিশার মুখটা ধরে, তুই আমার অস্তিত্ব। আর নিজের অস্তিত্বকে বিলীন হতে আমি দিতে পারব না। আমার পুরোটা জীবনে আমি শুধু তোকে জড়িয়ে রেখেছি। তুই বিনা আমি শূন্য। আমি জানি আমি জোর করে তোকে আমার জীবনের সাথে জড়িয়ে ফেলেছি। কিন্তু এতে তো তোর কোনো দোষ নেই। তাই কেউ কিছু বললে তুই নিজেকে কেন দোষ দিবি? দিতে হলে আমাকে দিবি। তোর দেওয়া শাস্তিটাও আমি তোর ভালোবাসা ভেবে গ্রহণ করে নেব। আজকের পর থেকে আমার সাথে এমন করিস না জান। তিশাকে আবার নিজের সাথে জড়িয়ে। আমি বলেছিলাম না, কে কি বলে, কে কি মনে করে তাতে আমার কিছু যায় আসে না। আমার লাইফে তুই থাকাটা ম্যাটার করে। বাকি সব কিছু জাহান্নামে যাক। আই ডোন্ট কেয়ার। কিন্তু তোর সাথে জড়িত সবকিছু ম্যাটার করে আমার। তাই আজকের পর থেকে কখনো কিছু আর আমার থেকে লুকাবি না। সেটা যত ছোট ব্যাপারই হোক না কেন। প্রমিস মি। তিশা ভয় পেয়েছিল জিসান হয়তো আজ ওকে খেয়েই ফেলবে। কিন্তু জিসানের এমন শান্ত আচরণে তিশা খুবই অবাক হল। মনে মনে ভাবছে এ কোনো জিসানকে দেখছে ও। এসব কি সত্যি? কি হলো? প্রমিস কর। জিসানের কথায় তিশার ধ্যান ভাঙল, আরও প্রমিস করল। এরপর থেকে সবকিছু জিসানকে বলবে। জিসান মুখে একটা বাঁকা হাসি দিয়ে তিশাকে বলতে লাগল, কিন্তু নিজেও যে একটা ভুল করেছিস। এখন এর শাস্তিও তো পেতে হবে। তিশাকে তখনও জিসান জড়িয়ে ধরেছিল।
কিন্তু জিসানের কথা শুনে তিশার চোখ চটগাছ। কি বলে লোকটা, শাস্তি? নিজেকে জিসানের কাছ থেকে ছুটানোর চেষ্টা করে তিশা, কিন্তু লাভ হল না। জিসান তিশাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তিশার মনে হচ্ছে এই আজরাইল আজ আমাকে ধম আটকে মেরাই ফেলবে। কি ভেবেছিলাম, আহারে আমার হিটলারটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু এত আমাকে শাস্তি দেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে। জানতে চাইবি না কিসের শাস্তি? তিশার কানের কাছে মুখ এনে কিসের শাস্তি? আমি আবার কি করলাম? সাহস কি করে হলো জান ডিভোর্সের কথা মুখে আনার? যে শব্দটির কথা আমি কল্পনায়ও কখনো ভাবিনি, আর তুই মুখ দিয়ে বলে দিল এত ইজিলি। কিভাবে? বলেছিস যেহেতু এখন শাস্তি ভোগ কর। এ কথা বলেই জিসান তিশার ঘাড়ে একটা কামড় দিয়ে দিল। তিশা আ করে চিৎকার দিয়ে উঠে জিসানের কাছ থেকে ছুটারও চেষ্টা করে, কিন্তু পারে না। কিছুক্ষণ পর জিসানই ছেড়ে দেয়। রাক্ষস একটা, কখনো ভালো হবেন না আপনার। থাকব না আমি এখানে আর। তিশা নিজের ঘাড় ঢলতে ঢলতে চলে যেতে নিলে জিসান আবার তিশাকে টান দিয়ে নিজের সাথে মিশে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে কামড় দেওয়া জায়গায় কয়েকটা কিস করে। রাক্ষস বলিস বা হিটলার, লাভার বলিস বা ভিলেন, ভালো হই বা মন্দ, তবুও তোকে আমার সাথেই থাকতে হবে। ছেড়ে যাওয়া তো দূরে থাক, কখনো যদি ছাড়ার কথা কল্পনাও করিস, তাহলে এই শরীরে জান থাকবে না। তিশার গলাটা হালকা চেপে ধরে। তিশা চোখ দুটো বড় বড় করে জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান তিশার রিয়েকশন দেখে একটা বাঁকা হেসে তিশার গালে একটা কিস দিয়ে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আজ তিশা এখানেই থাকবে, কোথাও যেতে দিবে না আজ জিসান। রায়হান বাড়ির সামনের গার্ডেনে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, শেষ হলেই চলে যাবে। অনেক বুঝানোর পরও জিসানকে রাজি করাতে পারল না তিশাকে নিয়ে যাওয়ার জন্য। জিসানের একটাই কথা, আজ ও কিছুতেই তিশাকে চোখের আড়ালে হতে দিবে না। কাল ও নিজেই নাকি দিয়ে আসবে, তবু আজ তিশা এখানেই থাকবে। অবশেষে একাই যাওয়ার সিদ্ধান্ত নিল রায়হান। রায়হান ভাই, প্লিজ মামিদের কথার কিছু মনে করবেন না। নিশির গলার শব্দে রায়হান পিছনে তাকাল। মনের ভেতর কেন জানি ধূপ করে উঠল রায়হানের আজ। গোলাপি কালারের সালোয়ার কামিজ পরা, চুলগুলো ছাড়া, মুখে নেই কোনো কৃত্রিম সামগ্রী, কিন্তু চেহারায় কিছু ক্লান্তির ছাপ, তবুও মেয়েটিকে রায়হানের কাছে আজ অপরূপ লাগছে। ঠিক যেন অন্ধকারে জ্বলে ওঠা জোনাকি পোকার মতো নিশিও আজ জ্বলে উঠেছে রায়হানের মনের রাজ্যে। কেমন মায়া ভরা মেয়েটার মুখ, এই মুখটা দেখেই যুগ পার করে দেওয়া যাবে। রায়হানের মনের সুপ্ত চাওয়াটা যেন আজ জেগে উঠেছে, ইচ্ছে করছে এই জোনাকি পোকাটাকে যদি বন্দী করতে পারতাম, তাহলে হয়তো নিজের থেকে দূরে যেতে দিতাম না কোনো দিন। জ্বলন্ত সিগারেটি শেষ হয়ে হাতের দুয়াঙ্গুল পুড়িয়ে দিল, রায়হানের ধ্যান ভাঙ্গে। সাথে সাথে সিগারেটটি ফেলে দেয়। নিশি দৌড়ে গিয়ে হাতটা ধরে দেখে দুয়াঙ্গুলের অনেকটা পুড়ে গিয়েছে। ও গড, অনেকটা পুড়েছে। নিশি রায়হানকে বাগানে পাতানো বেঞ্চটাতে বসিয়ে, আপনি এখানে বসুন, যাবেন না কিন্তু। নিশি দৌড়ে ভেতরে গেল, একটা বাটিতে কিছু বরফ নিয়ে আসল। খুব যত্নে রায়হানের পোড়া আঙ্গুলে বরফ লাগাতে লাগল। খুব জ্বলছে তাই না? মন কোথায় ছিল আপনার? তিশাকে নিয়ে টেনশন করতে হবে না, আমরা আছি সবাই, আমরা খেয়াল রাখব ওর। নিশি কি বলছে রায়হানের যেন সেদিকে কোনো মনোযোগ নেই। আজ তো ও নিশিকে দেখতে ব্যস্ত।
নিশির মায় নিজেকে জোড়াতে চায়নি, তাই তো বারবার নিশিকে ইগনোর করেছি, বাজে ব্যবহার করেছি। তাহলে আজ কি হলো? আজ কেন নিজেকে সামলাতে পারছি না? কেন মন চাইছে একটু ছুঁয়ে দিতে? ভালোবাসার মানুষটিকে একটু ছোঁয়া কি খুব বেশি অপরাধ? তাহলে আমিও এই অপরাধ বারবার করে অপরাধী হতে চাই। রায়হান নিজেকে আজ সামলাতে পারল না, রায়হানের সামনে বসে থাকা মায়াবী পরীটাকে ছুঁয়ে দিল। নিশির মুখের সামনে আসা চুলগুলো খুব যত্নে কানের পিছনে গুজে দিল। নিশি তো অবাক হল রায়হানের এমন আচরণে। কিন্তু রায়হান এখন যা করল এতে নিশি 420 ভোল্টেজ ঝটকা খেলে। একটু আগে রায়হান নিশির চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে নিশির কপালে একটা কিস করল। নিশির গাল আলতো স্পর্শ করে, তোকে আজ অনেক সুন্দর লাগছে নিশু। মনে হচ্ছে আসমান থেকে কোনো মায়াবী পরী নেমে এসে আমার সামনে বসে আছে। নিশাকে এসব বলে রায়হান নিজেও কিছুটা অবাক হল। বাঁকা হেসে চলে গেল। রায়হান বাইকে উঠতে উঠতে নিশিকে বলল, এখনো বসে আছিস কেন, ভেতরে যা। রায়হানের চিল্লানিতে নিশি উঠে বাড়ির ভেতরে দিকে পা বাড়ালে রায়হানের ডাকে আবার পিছে তাকাল। নিশি শোন, তিশার খেয়াল রাখিস, আর নিজেরও। এ কথা বলেই রায়হান চলে গেল। আর নিশি খুশির ঠেলায় একটা চিৎকার দিল, তিশা ডার্লিং, আই লাভ ইউ। তোর জন্য আজ আমি অনেক বড় জিনিস পাইছি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। পেলাম খুঁজে এই ভুবনে আমার আপনজন। নিশি গুনগুন করে গান গাইতে গাইতে ভেতরে চলে গেল। বাড়ির মেইন গেটের ফাঁক দিয়ে রায়হান এতক্ষণ সব দেখছিল। কখন ধরে তিশাদের বাড়ির কলিং বেল বেজে চলছে, কেউ খুলছে না। দরজার ওপাশে দাঁড়ানো ব্যক্তিটাও এখন অনেকটা বিরক্তবোধ করছে। কিছুক্ষণ পর তিশা এসে দরজাটা খুলে দিল। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে অবাক হল না, বরং হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আন্টি নেই বাসায়। আমিও আলহামদুলিল্লাহ আপু। আম্মুও আছে। তুমি ভেতরে আসো আগে। আম্মু তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। কোথায় ছিলে এতদিন? খুলনায় ছিলাম। আমার বড় মামা অসুস্থ ছিল, আজই ফিরলাম। ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই, তাই চলে আসলাম। ভালোই করেছ। আমারও খুব বোর লাগছিল জানো। চলো তোমার সাথে কিছুক্ষণ গল্প করব। তুমি বসো, আমি আম্মুকে বলে আসছি। রুহি তিশাদের পাশের বাসায় থাকে। রুহির মায়ের সাথে তিশার মায়ের খুব ভাব বান্ধবীর মতো। সেই সুবাদে রুহিও এই বাসায় আসা যাওয়ার ভিসা পেয়ে গেছে। কিন্তু রুহি তিশা বা ওর মায়ের জন্য এই বাসায় আসে না, আসে তো অন্য কারণে। রুহি, তিশা আর রেনু বেগম বেশ কিছুক্ষণ গল্প করল। এরপর তিনি চলে গেলেন রাতের ডিনার রেডি করতে। তিশা চায়ের কাপগুলো রাখতে কিচেনের দিকে পা বাড়াতেই কলিং বেল আবার বেজে ওঠে। তিশা ব্যস্ত বলে রুহি দরজা খুলে। দরজাটা খুলেই রুহির মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। আর আসবেই না কেন, যাকে এক নর দেখার জন্য 2 ঘন্টা ধরে বসে আছে তাকে দেখে খুশির ঝলক তো ফুটবেই। রায়হান কখন ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে ঢুকতে পারছে না। রুহি দরজার সামনে দাঁড়িয়ে আছে বলে এবার রায়হান মুখে একটু বিরক্তি প্রকাশ করে বলল, রুহি ম্যাম, যদি একটু সাইড দিতেন তাহলে আমি একটু ভেতরে ঢুকতে পারতাম। রায়হানের কথায় রুহি একটু লজ্জা পেয়ে দরজা থেকে সরে দাঁড়াল। রায়হান ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেল। আজ আর বের হবে না। রুহি নামক আপদ যে পর্যন্ত না যায় বাসা থেকে। মেয়েটাকে রায়হানের একদম সহ্য হয় না, দেখলেই মেজাজ গরম হয়ে যায়।
রায়হানের কোনো সাড়া না পেয়ে রুহিও বাধ্য হয়ে চলে গেল। রাতে সবাই ডিনার করে যে যার রুমে চলে গেল। তিশা বিরক্তবোধ করছে বলে একটু ফেসবুকে উকি মারল। ভালো কিছু না পেয়ে চলে যেতে নিলে হঠাৎ একটা মেসেজ আছে তিশার নাম্বারে। তিশা দেখল নাম্বারটা প্রাইভেট নাম্বার। মেসেজটা চেক করে তিশা। প্রকৃতি নিজেই সবকিছুর বদলা নেয়, তাহলে তুমি কি করে ভাবলে আমি নেব না? কিছুই ভুলিনি আমি, না ভুলতে দেব কাউকে। আমার হৃদয় রক্তক্ষরণ তুমি শুরু করেছ, আর এর খতম আমি করব। কাঁদবে তুমি, ছটফট করবে, কিন্তু এবার বাঁচাতে কেউ আসবে না। আমি কোনো পথ খোলাই রাখব না। আমার ছোবল দেব তোমাকে, তবুও মারতে দেব না। বি রেডি, আমি আসছি তোমার ছায়াকে তোমার থেকে কেড়ে নিতে। মেসেজটা পড়ে তিশা শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসল। ঘুমোতে লাগল। ভয়ে হাত পা কাঁপতে লাগল। এটা জিসান না, তাহলে কে? আর কিসের বদলার কথা বলছে? আমি কার আবার এমন ক্ষতি করলাম? উফ, মাথাটা ফেটে যাবে। আর চিন্তা করতে পারছি না। হঠাৎ বারিন্দায় কিছু পড়ার শব্দ শুনতে পেল তিশা। কি দেখার জন্য তিশা সামনে বাড়তে লাগল। ভয় যেন হাত পা চলছে না। সামনে একটি ছায়া দেখে তিশা ভয় পেয়ে গেল, চিৎকার করতে যাবে, তখনই ছায়াটি এসে মুখ চেপে ধরল। কি করছিস? সবাইকে কি জানানো খুব দরকার আমি আসছি? তিশা এতক্ষণ ভয় পেলেও জিসানের কণ্ঠ শুনে কিছুটা রিল্যাক্স হল। মুখ থেকে জিসানের হাতটা সরিয়ে জিসানকে টাইট করে জড়িয়ে ধরে। তিশার এমন কাণ্ডে জিসান কিছুটা অবাক হয়। জিসান তিশার মাথায় হাত বুলিয়ে কি হয়েছে জান, কোনো সমস্যা? তিশা মাথা নাড়ায় না। তাহলে ভয় পেয়েছিস? তিশা এবার হ্যাঁ বলে। তাইনি আমার পাগলিটা ভয়ও পেতে পারে। তো ম্যাডামকে আপনাকে এত ভয় দেখালো, তার ঠিকানটা আমাকেও দিন। তাকে একটা ধন্যবাদ দিয়ে আসি। তার কারণেই তো আজ আপনি নিজের থেকে আমার কাছে এসেছেন। এত খুশি আমি কোথায় রাখব বলেন তো? আমি আবার আজ খুশিতে মরে না যাই। জিসানের কথায় একটু বিরক্ত হয়ে সরে যেতে নিলে উনি আমাকে আরো জোরে আঁকড়ে ধরে। ম্যাডাম আসছেন আপনার মর্জিতে, কিন্তু যেতে হবে আমার মর্জিতে। চাই চেষ্টা করেও লাভ নেই। যেমন আছেন তেমনই থাকেন। জিসান আমার মাথায় একটা চুমো দিয়ে চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত, আর আমি উনার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন খুব মনোযোগ দিয়ে শুনছি। উনার হৃৎপিণ্ডের প্রতিটি ধূপধূপ শব্দ আমার অস্তিত্বকে জানান দিচ্ছে। এখানে মনে হয় আমারই বসবাস, তাই তো এই জায়গায় মাথাটা রাখলে সব চিন্তা নিমিষে দূর হয়ে যায়। হঠাৎ আমার খেয়াল হলো উনি ফর্মাল ড্রেস আপে। তার মানে উনি অফিস থেকে সোজা এখানে চলে এসেছেন। আমি উনার থেকে সরে, আপনি বাসায় যাননি? জিসান আমার সামনের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে না। আমি অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারছিলাম না। মনটা ছটফট করছিল। মনে হচ্ছে দম আটকে মরে যাব যদি এখনই আমার জানটাকে না দেখি। তাই চলে আসলাম। তার মানে আপনি ডিনারও করেনি, ঠিক তো? বাসায় গিয়ে কিছু খেয়ে নিবনি। চিন্তা করিস না। তোকে এখন একটু মন ভরে দেখতে দে। জিসানকে খুব টায়ার্ড লাগছে, আমি খুব ভালো করেই জানি সে বাসায় গিয়ে না খেয়েই ঘুমিয়ে পড়বে। আপনি বসুন এখানে, আমি আসছি। কোথায় যাস? আমার হাতটা ধরে। আমি আসছি। আমি জিসানকে বিছানায় বসিয়ে রুম থেকে বের হলাম খাবার আনতে। কি আশ্চর্য, আজ কিছুই নেই বলে না প্রয়োজনের সময় কিছু পাওয়া যায় না। আমি তাড়াতাড়ি করে চাউমিন রান্না করে ফেললাম। আমার হাতের চাউমিন জিসানের খুব পছন্দ। আমি রান্না করে প্লেটে নিয়ে পাকের ঘর পরিষ্কার করে চললাম রুমের দিকে।
গিয়ে দেখি সাহেব আমার বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে ঘুমিয়ে পড়েছে। ক্লান্তি তার চেহারায় ফুটে উঠেছে। তবুও খেতে তো হবেই। আমি খুব আস্তে করে তাকে ডেকে তুললাম। ঘুম ঘুম অবস্থায় আমি খাইয়ে দিল ম। উনিও চোখ বন্ধ করে খেয়ে নিলেন। আমি পানি খাইয়ে প্লেটটা রেখে এসে দেখি জিসান বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আমিও দরজা লাগিয়ে বাতিটা নিভিয়ে জিসানের পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জিসান হঠাৎ আমার দিকে ফিরে আমার গলায় মুখ ডুবিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি কিছুটা অবাক হলাম, কারণ আমি মনে করেছিলাম উনি ঘুমিয়ে গিয়েছে। নিজের অজান্তে আমার হাতটা উনার মাথায় চলে গেল। আমি তার সিল্কি চুলগুলোতে হাত বুলাতে লাগলাম, আর উনি আমাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। কেন জানি খুব শান্তি লাগছে। মনে মনে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। উনার মতো একটা পাগল আমার প্রেমে যে কিভাবে পড়ল আমি আজও বুঝতে পারলাম না। তবুও উনি পাশে থাকলে নিজেকে কেন জানি পরিপূর্ণ লাগে। তিশা জিসানকে পেয়ে আননোন নাম্বার থেকে আসা মেসেজটির কথা ভুলেই গিয়েছে। রায়হানের ফোনটা অনেকক্ষণ ধরে বেজে চলছে। ঘুমকাতুর রায়হান খুব ভালো করে জানে ফোনটা না ধরা পর্যন্ত ফোনটির মালিক শান্তিমতো না নিজে ঘুমাবে না ওকে ঘুমাতে দেবে। তাই রায়হান ফোনটা ধরে। হ্যালো। নিশ্চুপ। কথা তো বলবেন না, তাহলে ফোন কেন করেন বলেন তো? না নিজে ঘুমান না আমাকে শান্তিমতো ঘুমাতে দেন। আচ্ছা বলেন তো সমস্যা কি? নিশ্চুপ। ও আমি তো ভুলে গিয়েছি, আপনি তো আবার কথা বলতে পারেন না। আচ্ছা তাহলে আমার কথা শুনুন, আপনার ঠিকানাটা পাঠিয়ে দিন। আপনার বাসায় বাবা মাকে পাঠাবো বিয়ের প্রস্তাব দিয়ে। আপনার মা বাবাকেও জানানো দরকার তাদের মেয়ে বড় হয়ে গিয়েছে। আর আমি বা কতদিন একা থাকব বলেন? বয়স তো কম হয়নি। বাবা মা বুঝে না পোলা বড় হয়ে গিয়েছে। তাই নিজের বিয়ের ঢোল নিজেই বাজাতে হবে এখন। ভাবছি এবার বিয়েটা করে বাসরটাও সেরে ফেলি তাড়াতাড়ি। আর কত রাত একা কাটাবো? এবার কোলবালিশকে আউট করার সময় হয়ে গিয়েছে। কোলবালিশের জায়গায় একটা মিষ্টি বউ লাগবে, যাকে মন চাইলেই যেন আদর করতে পারি। কি বলেন? ঠিক বলছি। আমার তো মনে হয় আপনারও তরস হইছে না বাসর করার জন্য। তাই তো শুধু রাতেই আমার কথা মনে করে ফোন করেন। কখনো কখনো দিনেও স্মরণ কইরেন এই অভাগারে। আর আমার প্রস্তাবে রাজি থাকলে ঠিকানা পাঠিয়ে দিন। আপনার ঠিকানা পেলে হানিমুনের টিকিট আমি আগেই কেটে ফেলব। হানিমুনেই আমরা ফ্যামিলি প্ল্যানিং করে ফেলব। আমার কিন্তু আপনার মতো একটা মিষ্টি মেয়েই লাগবে। ছেলে হলে চলবে না। মেয়ে না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনাকে রেস্ট নিতে দিব না। তাই ভালো করে চিন্তা করুন আমার ইচ্ছাগুলোর। ফোনের অপর পাশের ব্যক্তিটি ফোনটা টুস করে কেটে দিল। ফোনটা কেটে যাওয়ায় রায়হান ফোনটা বুকের উপর রেখে হাসতে থাকে। ম্যাডাম আজ রাত ঘুমাতে পারবে না। আমার জোনাকি পোকা। ফোনের অপর পাশের মানুষটি অসভ্য লোক। একটা অপরিচিত মানুষের সাথে হানিমুনের আলোচনা করে। ফ্যামিলি প্ল্যানিং ও করে ফেলছে। শয়তান, খাটাইশ, লুচু কোথাকার। দেখে নিব আমি আপনাকে। একবার শুধু হাতে পেয়ে নি। হানিমুন করার শখ আমি মিটিয়ে দেব। হুম। ফোনটা নিশিই করেছিল। শুধু আজ না, গত 2 বছর ধরে ফোন করছে। ফোন করে কিন্তু কোনো কথা বলে না। শুধু রায়হানের একটু কণ্ঠ শুনতে এত কিছু। তবে রায়হান প্রথম প্রথম বিরক্ত হলেও এখন ওরও খুব ভালো লাগে। রাতে ফোনটার জন্য অপেক্ষা করে। কারণ রায়হান জানে ফোনটা আর কেউ না ওর প্রিয়তমা করেছে। প্রিয়তমা? হুম, রায়হানের প্রিয়তমা। নিশিকে খুব ভালোবাসে রায়হান। কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে চায় না। যেভাবে চলছে চলুক না।
দুজন দুজনকে ভালোবাসার পরও নিজের ভালোবাসা লুকিয়ে রাখার প্রাণপ্রণ চেষ্টা চলছে দুজনের মাঝে। দেখা যাক কার ধৈর্য আগে ভাঙ্গে। উফফ নিশি লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা তোর লাগিল রে। রায়হান গুনগুন করে গান গাইতে গাইতে ঘুমের দেশে তলিয়ে পড়ল। সকালে তিশা ঘুম থেকে উঠে দেখে জিসান নেই। টেবিলে একটা চিরকুট লিখা, গুড মর্নিং সুইটহার্ট। সকাল হয়ে গিয়েছে, তাই চলে যেতে হলো। ঘুমিয়েছিলি বলে তোকে ডাকিনি, তোর ঘুমটা ভাঙ্গতে ইচ্ছা হচ্ছিল না। সরি না বলে যাওয়ার জন্য। তবে একটু পর আমি আবার আসছি। তুইও কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে। লাভ জিসান। তিশা চিরকুটটা পড়ে খুব যত্ন করে রেখে দিল। আজকাল জিসানের সবকিছুই যেন ভালো লাগে তিশার। এরপর নিজেও রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর জিসান আসলো তিশাকে পিক করতে। তারপর নিশি ও তিশাকে কলেজে পৌঁছে দিয়ে জিসান চলে গেল অফিসে। আজকাল অফিসে কাজের চাপটা বেশি। প্যারিস থেকে এখানে সব সেটেল করে কাজ শুরু করছে। নতুন জায়গা, নতুন লোক, তাই জিসানকেও বেশ টাইম দিতে হচ্ছে সবকিছু বুঝিয়ে নিতে। আজ কলেজ ছুটির পর তিশা নীলুর বাসায় গেল। প্রায় 1 ঘন্টা ধরে নীলুকে আটকে রেখেছে তিশা। সমস্যা কি জানার জন্য, কিন্তু নীলু বারবার কথা কাটিয়ে দিচ্ছে তার নাকি কোনো সমস্যা নেই। কিন্তু তিশা খুব ভালো করেই জানে কিছু একটা চলছে নীলুর মনে, যা কাউকে শেয়ার করতে চাইছে না। তাই তো নীলু না কলেজে আসে ঠিকমতো, না কোচিংয়ে, এমনকি তিশার সাথেও তেমন কথা বলে না। নীলুও জানে তিশা না জেনে যাবে না, তাই তিশাকে এড়ানোর জন্য, তিশা বস আমি তোর জন্য পুডিং নিয়ে আসছি, তুই তো আম্মুর হাতের পুডিং খুব পছন্দ করিস, আমি নিয়ে আসছি। তিশাও বুঝতে পারছে নীলু ওকে এড়ানোর জন্যই পুডিংয়ের বাহানা করছে। তিশা ভাবছে কি করবে। হঠাৎ কি মনে করে নীলুর পড়ার টেবিলটা দেখতে লাগল। ওখানে নীল কালারের কাভার দেওয়া একটা ডায়েরি পড়ে আছে। তিশা ডায়েরি টানিয়ে পড়তে লাগল। ডায়েরিটা পড়ে তিশার সব প্রশ্নের উত্তর তিশা পেয়ে গেল। অন্য কারো ডায়েরি তার পারমিশন ছাড়া পড়া মোটেও ভালো না, এটাকে অভদ্রতা বলে তিশা জানে। কিন্তু বান্ধবীর মনের কষ্ট দূর করার জন্য একটু অভদ্র হলেও চলে। তিশা ডায়েরিটা পড়ে যথাস্থানে আবার রেখে দিল। নীলু পুডিং নিয়ে আসলে খেয়ে নীলুর সাথে টুকটাক কথা বলে চলে গেল। নীলু অবাক হল, কারণ তিশা যা জানার জন্য এসেছে তা না জেনে চলে গেল। ও কি আবার আমার ডায়েরিটা পড়েনি তো? নীলু চেক করল ডায়েরিটা ঠিক জায়গায় আছে কিনা। ডায়েরি তো ঠিকই আছে। তাহলে তিশা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কিছুক্ষণ আগে প্যারিস থেকে আসা একটা বিমান অবতরণ করল দেশের মাটিতে। আর সেই বিমান থেকে নেমে আসলো একটি সুন্দরী মেয়ে। মেয়েটিকে দেখে আশেপাশের মানুষগুলো কেমন হুমড়ি খাচ্ছে। শুটবুটে বিদেশি মনে হলেও জন্মগতভাবে সে দেশি। তবে অনেক বছর ধরে ফ্যামিলির সাথে বিদেশের মাটিতে থাকতে থাকতে বেশভূষায় অনেকটা বিদেশি হয়ে গিয়েছে। বিজনেস জগতে হাজারো পুরুষের মাঝে নিজের যোগ্যতায় আজ টপ বিজনেস ওমেনের মাঝে নিজের নামই লিখেছে। সে আর কেউ না মিস লাবণী মেহের। ফর্সা গায়ের রং, গ্রে কালার হেয়ার, মুখে লেগে থাকা হাসি, সব মিলিয়ে কোনো হিরোইন থেকে কম নয়। আজ এত বছর পর নিজ দেশে ফিরেছে, তাও অন্য কারো জন্য। এয়ারপোর্ট থেকে বের হয়ে নিজের ব্ল্যাক মার্সিডিজে চড়ে বসে সামনের ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আহমেদ ভিলায় আগে চলো, কারো সাথে দেখা করা খুব প্রয়োজন। থমথমে পরিবেশ, জিসান চোখমুখ শক্ত করে রাগান্বিত লুকে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি তার দিকে তাকাতেই পারছি না। তার রক্তিম চোখের দৃষ্টি আমার ছোট্ট রুহটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। হাতের দুয়াঙ্গুলে ওড়নাটা প্যাচ করছি আর খুলছি। জিসানের দৃষ্টি এখনো আমার দিকে।
আর আমার দৃষ্টি সাদা টাইলস করা মেঝের মধ্যে ছুটে চলা ছোট ছোট পিপিলিকার দিকে। কিভাবে চারদিকে ছুটাছুটি করছে। আমারও এখন মন চাইছে পিপিলিকা হয়ে যেতে, তাহলে হয়তো জিসান নামক এই যমরাজ থেকে রক্ষা পেতাম ক্ষণিকের জন্য হলেও। স্টপ দিস ননসেন্স তিশা। আমি তার চিল্লানিতে কিছুটা কেঁপে উঠলাম। জিসানকে আমার দিকে আসতে দেখে আমি ভয় পিছাতে নিলে আমাকে ইশারায় সামনে আসতে বলে। রাইট নাও। আমি কচ্ছপের মতো আস্তে আস্তে পা ফেলে তার সামনে দাঁড়াই। জিসান আমার হাতটা শক্ত করে চেপে ধরে চেয়ারে বসিয়ে দুসাইডের হাতলে নিজের দুহাত রেখে আমাকে আটকে ফেলে আমার দিকে একটু ঝুঁকে প্রশ্ন ছুড়ে মারে, ছেলেটা কে তিশা? দাঁতে দাঁত চেপে। আবির ভাইয়া। আমি কাপা কাপা গলায়। কে এই আবির ভাইয়া, যাকে আমি চিনি না? কি হয় তোর? কি সম্পর্ক তোর সাথে? স্পিক আপ ডেম। আই কান্ট হ্যান্ডেল মাইসেলফ। স্পিক। চিল্লি। জিসানের এমন ভয়ার্ত লুকে আমার কলিজার পানি শুকিয়ে গেল। এখনই মনে হয় কলিজাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভয় জিসানকে পুরো ব্যাপারটা খুলে বললাম। আবির ভোভাই নীলুর কাজিন। নীলুর ব্যাপারে কথা বলতেই গিয়েছিলাম আবির ভাইয়ার সাথে। নীলু আবির ভাইকে খুব ভালোবাসে, কিন্তু আবির ভাই নাকি অন্য কাউকে ভালোবাসে। আর সেই মেয়েটির বিয়েও হয়ে গিয়েছে। তিশা নিজের কথা জিসানকে বলতে চায় না, কারণ জিসান এতে আরও রেগে যাবে। তাই কথাটা লুকিয়ে ফেলল। জিসান যদি জানে আবির যাকে ভালোবাসে সে আর কেউ না তিশা, তাহলে কিছু চিন্তা না করেই আবিরকে কিছু করে ফেলবে। তাই তাকে বুঝাতে গিয়েছিলাম। নীলুও তাকে খুব করে চায়। সে যেন নীলু আর তার সম্পর্ককে একটা সুযোগ দেয়। নীলু আজকাল খুব ডিপ্রেশনে ভুগছে। তাই জাস্ট তার সাথে তিশাকে আর কিছু বলতে দিল না জিসান। তিশার দিকে আরও একটু ঝুঁকে গালটা খুব রুডলিভাবে হাত দিয়ে চেপে ধরে। সাহস কি করে হলো তোর আমার সাথে মিথ্যা বলার? তাও আবার বান্ধবীর প্রেমিকের সাথে দেখা করার জন্য। কলিজাটা মনে হয় বেশ বড় হয়ে গিয়েছে। কি ভেবেছিলি আমি জানতে পারবো না? নাকি আমাকে বোকা ভাবিস? আমার চোখ যে সবসময় তোকে দেখে তাও ভুলে গিয়েছিস মনে হয়। তাই তো এতটা স্পর্ধা দেখিয়েছিস। এত বড় বিজনেস এম্পায়ার চালাই আমি, আমার পিঠ পিছে কোনো এমপ্লয় কি করে না করে সব আমার কানে আসে। আর সেখানে আমার বউয়ের খবর রাখাটা তো আমার কাছে খুবই সামান্য একটা ব্যাপারও, তাই না? কান খুলে মগজে ঢুকিয়ে রাখো। তোর এমন সমাজ সেবা আমার একদম পছন্দ না। সেবা যদি করতেই বেশি মন চায় তাহলে আমাকে বলবি, আমি 24 ঘন্টা তোর জন্য হাজির থাকব। কিন্তু বান্ধবীর মনের কষ্ট দূর করার জন্য বান্ধবীর প্রেমিকের সাথে লুকিয়ে মিথ্যা বলে দেখা করা আমি মোটেও সহ্য করব না। এটাই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং তোর জন্য। এরপরও এমন কিছু হলে আমার খারাপ রূপটা দেখাতে কিন্তু বাধ্য হব। আর আমি কি করতে পারি তা তো নিশ্চয়ই তোর ধারণা আছে। তাই জান, আমাকে রাগাইস না। তোর জন্য ভালো হবে না। আমি যথেষ্ট শান্ত হতে চাই তোর ব্যাপারে। কিন্তু তুই এসব করতে থাকলে আর আমার কথা না শুনলে আগের জিসান আবার ফিরে আসবে। জিসানের ভয়ঙ্কর রূপটা দেখতে চাস? তিশা মাথা নাড়ায়, না। আশা করি আমি কি বলছি বুঝতে পারছিস। তিশা আবার হালকা করে মাথা নাড়াল। তিশা কিছু বুঝে ওঠার আগেই জিসান তিশার গালে একটা কিস করে চলে গেল। ফ্ল্যাশব্যাক। নীলুর ডায়েরিটা পড়ে জানতে পারলাম নীলু আবির ভাইকে ছোটবেলা থেকেই ভালোবাসে। কিন্তু আবির ভাই নাকি অন্য কাউকে ভালোবাসে। আবির ভাইয়ের ভালোবাসা পাবে না জেনে নীলু আবির ভাইকে একতরফা ভালোবেসে যাচ্ছে। কি অদ্ভুত মেয়ে। নিজের কষ্টটা ফ্রেন্ডের সাথেও শেয়ার করেনি। আর করবে বা কি করে? ওর বেস্ট ফ্রেন্ড আমি।
আর ওর ভালোবাসার মানুষটি আর কাউকে না, ওরই বেস্ট ফ্রেন্ড, মানে আমাকে ভালোবাসে। এটা জানার পর যেমন আমি শোকট হলাম, তেমনি নীলুও। তাই তো কিছুদিন যাবৎ নীলু আমাকে এড়িয়ে চলছে। হয়তো মনের অজান্তে আমি ওকে কষ্ট দিয়ে ফেলেছি। নীলুদের বাসায়ই আমার আবির ভাইয়ের সাথে দেখা হয়েছে। নীলু পরিচয় করে দেওয়ার পর টুকটাক কথা বলা হতো। কথা বলার পর বুঝতে পারলাম তার কথায় একটা জাদু আছে। খুব গুছিয়ে সুন্দর করে কথা বলে ছেলেটি, দেখতেও বেশ। তার সাথে কথা বলতে ভালোই লাগত। তার একটা বিশেষ দিক হচ্ছে তার মুখের হাসি, যা দিয়ে যে কোনো মেয়েকে পাগল করতে পারবে, শুধু আমাকে ছাড়া। কারণ আমার লাইফে তো নো এন্ট্রি আগে থেকেই লিখা। এভাবে আস্তে আস্তে আমাদের কথা বাড়ে। দেখা সাক্ষাৎ আমাদের মাঝে তেমন হতো না, শুধু নীলুর বাসায় ছাড়া। কিন্তু ফেসবুক, ফোনে কথা হতো মাঝে মাঝে, তাও শুধু তার আগ্রহের কারণে। আর জিসান বাংলাদেশে আসার পর তো আমি তার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি। ফেসবুক থেকে ব্লকও করে দিয়েছি। কারণ যমরাজ জানতে পারলে আমার পিঠের ছাল তুলে ফেলবে। তিনি নাকি আমাকে ফ্রেন্ড ভাবেন। আমার সাথে কথা বলতে ভালো লাগে। তার মনে যে আমার প্রতি কোনো অনুভূতি আছো তা তো আমি জানতেই পারতাম না, যদি নীলুর ডায়েরিটা না পড়তাম। আর এই নীলু গাধি আমার জিসানের সম্পর্ক জানার পরও আবিরকে কিছুই বলেনি, কষ্ট পাবে বলে। কি দরদ! দরদ একদম উতলিয়ে পড়ছে। আর এদিক দিয়ে নিজে পারু সেজে বসে আছে দেবদাসকে হারিয়ে। তাই আমি তাদের এক করার জন্য আবির ভাইকে কল করলাম দেখা করার জন্য। কোচিংয়ের নাম করে বের হয়েছি। আবির ভাইকে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসতে বললাম। আমার সামনের চেয়ারে আবির ভাই বসে আছে। দুজনেই নীরব আমরা। আসলে শুরু করব কি করে বুঝতে পারছি না। যখন থেকে জানতে পারলাম তার মনে আমার জন্য কি অনুভূতি, এরপর তার সামনে আসাটা খুবই অস্বস্তিবোধ হচ্ছে। আমার মনের কথাটা কিভাবে জানল বুঝলাম না, তাই নীরবতা কাটিয়ে নিজেই বলা শুরু করল। এতদিন পর মনে পড়ল আমায়। তুমি তো অমাবস্যার চাঁদের মতো গায়েবী হয়ে গেলে। সব কিছু থেকে একেবারে আমাকে ব্লক করে দিল, অথচ দোষটা কি তা বললে না। আমি কি জানতে পারি কি অপরাধ আমার? আমি কি কোনোভাবে তোমাকে কষ্ট দিয়েছি বা আমার কোনো কাজে তোমার পছন্দ হয়নি? প্লিজ বলো তিশা, আমি জানতে চাই। আবির ভাইয়ের কথায় নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, আমারই ভুল ছিল। তার সাথে এত মিশাটা হয়তো ঠিক হয়নি। তাকে আগেই আমার অতীতটা বলে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো তার মনে আমার জন্য এমন কিছু উদ্ভব হতো না। আমি আবির ভাইকে আমার আর জিসানের কথা খুলে বললাম। আবির ভাই কথাগুলো শুনে যে কষ্ট পেয়েছে তা তার চেহারায় স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু আমার কিছু করার নেই। আশ্চর্য বিষয় হল উনি কোনো রিয়েক্ট করেনি, খুব শান্তভাবে আমার কথাগুলো শুনল। আমাকে আগেই বলতে পারতে তুমি। এভাবে লুকিয়ে রাখার মতো কিছুই নেই। যেখানে তোমার পরিবারও রাজি সেখানে তুমি কেন তোমাদের সম্পর্কটা এভাবে আড়ালে করতে চাও? তোমার কথা শুনে বুঝতে পারলাম ছেলেটা, জিসান, তোমাকে অনেক ভালোবাসে। হয়তো ক্রেজি ফর ইউ। একটা কথা মনে রেখো তিশা, তুমি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। তাই তোমার প্রেমে যে কেউ পড়তে পারবে স্বাভাবিক। কিন্তু সবাই তোমার জন্য হিমালয়ের পাহাড়টা ভাঙতে পারবে না। কিন্তু এই ছেলেটি পারবে। তোমার জন্য সবকিছু করতে পারবে। তাই বলবো তুমি খুব লাকি এমন একটা সাথী পেয়ে। এমনকি সেও লাকি তোমাকে পেয়ে নিঃসন্দেহে। তাই নিজেদের পবিত্র সম্পর্কটা লুকিয়ে রেখো না। জানোই তো ভালোবাসা মরীচিকার মতো, কারো কাছে ধরা দেয়, কেউ আবার ধরতে গিয়ে হারিয়ে ফেলে। সবার কপালে প্রিয় মানুষটির ভালোবাসা জোটে না। কিছু কিছু মানুষ আমার মতো অভাগাও হয়।
কিন্তু আমি তোমার উপর নারাজ না, বরং খুশি। কারণ তোমার পাশের মানুষটি সত্যিই অসাধারণ। তাই তো তোমাকে ভালোবাসার চাদরে মুড়াবার আগে তোমাদের সম্পর্কটাকে পবিত্র একটা নাম দিয়ে দিয়েছে। আমি আশ্চর্য হলাম আবির ভাইয়ের কথায়। খুব অবাক লাগল তার এমন বিহেভিয়ার দেখে। একজন মানুষ কতটা ভালো হলে এমন মুহূর্তের শান্ত থাকতে পারে। অন্য কেউ হলে এতক্ষণ আমাকে ধুয়ে দিত, অথচ উনি আরও জিসানের গুণগান গাইছে। আচ্ছা, তুমি কি আমাকে এসবের জন্যই ডেকেছ? নাকি আরও কিছু বলবে? অ্যাকচুয়ালি ভাইয়া, আমি নীলার ব্যাপারে কিছু বলতে চাইছি। নীলা, ওর আবার কি হয়েছে? সব ঠিক আছে তো? না, কিছু ঠিক নেই। নীলা কাউকে খুব ভালোবাসে। আজ থেকে নয়, সেই ছোট থেকে। অনেক বছরের ভালোবাসা। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, যাকে এত বেশি ভালোবাসে সে এত কাছে থেকে নীলার মনের কথাটা জানতে পারেনি। আর নীলা তাকে হারানোর ভয় বলতেও পারেনি। আচ্ছা, কে সেই অপদার্থ যে নীলার মতো মেয়েকে এভাবে কষ্ট দিয়েছে? যদি বলি আপনি, নীলা আপনাকে অনেক ভালোবাসে আবির ভাইয়া। ও খুব কষ্টে আছে। হয়তো এতদিনের জমানো সুপ্ত ভালোবাসাগুলো জমিয়ে রেখে ক্লান্ত হয়ে পড়েছে। আবির ভাইয়া কথাটা মনে হয় হজম করতে পারেনি। খুব আশ্চর্য হল, কারণ নীলার বাসায় প্রায়ই আবির ভাইয়ের আসা যাওয়ার হয়। কিন্তু নীলার মনের কথা সে বুঝতে পারেনি। এসব কি বলছো তিশা? নীলা, আমাকে কিভাবে সম্ভব? কেন সম্ভব না বলুন তো? ভালোবাসা তো আগে থেকে বলে আসে না, নাহি অনুমতি নিয়ে আসে। ব্যাস হয়ে যায়। আমি বলবো না ওকে ভালোবাসেন, কারণ ভালোবাসা জোর করে হয় না। আমি চেয়েছি আপনি জানেন কেউ দূর থেকে আপনাকে ভালোবেসে যাচ্ছে, আপনার একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষা করছে। এসব জেনে আপনি কি ডিসিশন নিবেন তা আপনার ইচ্ছা। শুধু বলবো মন ভাঙ্গার কষ্টটা আপনি জানেন, তাই নীলার কষ্টটাও আপনি বুঝবেন। আবির ভাইয়া এখনো চুপ। শোকট হলো নাকি কি কিছুই বুঝতে পারলাম না। কিছু একটা চিন্তা করছে। আমি আর কথা বাড়ালাম না। বিদায় নিয়ে বের হতে যাব, ঠিক তখনই জিসানের ফোন আসে। আর আমি তাকে ভয়ে মিথ্যা কথা বলে ফেলি। কিন্তু কে জানত যমরাজ যে আমার সামনে হাজির হয়ে যাবে। জিসানও মিটিংয়ের জন্য একই রেস্টুরেন্টে এসেছিল। ওয়েটারকে ডাকার জন্য পিছনে ঘুরতেই তিশাকে আবিরের সাথে দেখে ফেলে। জিসানের মাথাটা গরম হয়ে যায়। এ সময় তিশার কোচিংয়ে থাকার কথা। এখানে কি করছে? আর ছেলেটা কে? ক্লায়েন্টরা না থাকলে হয়তো তিশাকে সবার সামনে কষে একটা দিত। কিন্তু চুপচাপ দাঁতে দাঁত চেপে বসে রইল। এরপর ফোন দিল তিশার মিথ্যা কথাটা জিসানের রাগটা আরও বাড়িয়ে দেয়। তিশার সামনে এসে তিশার হাত ধরে টানতে টানতে নিজের গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে। জিসানকে এ সময় এখানে দেখে তিশার প্রাণ পাখিটা মনে হয় উড়ে গেছে। মনে মনে যত দোয়া দরুদ যত ছিল সব পড়ে ফেলেছে। কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। বাড়ির নিচ থেকে কেউ হর্ন বাজিয়ে মাথাটা গরম করে তুলছে। এটা আর কারো কাজ না, হিটলার সাহেবে ছাড়া। আমি তাড়াতাড়ি করে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে নেমে আসলাম। সাহেব গাড়িতে হেলান দিয়ে মোবাইল টিপছে, পারে না মোবাইলের ভেতর ঢুকে পড়বে। কি এমন মধু লেগে আছে মোবাইলে আল্লাহই জানে। তাই তো আমার দিকে তাকাবার সময়ও নেই। যা খুশি তাই করুক, আমার কি, আমি তার কালকের ব্যবহার ভুলি নাই। এত সহজে ভুলব না মিস্টার জিসান। হঠাৎ গাড়ির সামনের সিট থেকে একজন অপরিচিতা নেমে আসল। ওয়েস্টার্ন ড্রেসআপে মেয়েটাকে কি সুন্দর না লাগছে!
সাধারণত বাঙালি মেয়েদের শাড়িতে মানায়, কিন্তু এই মেয়েকে ওয়েস্টার্ন ড্রেসে অদ্ভুত সুন্দর লাগছে। মনে হলো অন্য কোনো ড্রেস তার জন্য মানানসই নয়, এটাই বেস্ট তার জন্য। এটা কি তাহলে সেই মেয়ে যার কথা নিশি কাল রাত ফোন করে বলছে? মেয়েটা নাকি প্যারিস থেকে এসেছে। জিসানের সাথে দেখা করতে এসেই জড়িয়ে ধরেছিল সবার সামনে। জিসানের ফ্রেন্ডস প্লাস বিজনেস পার্টনার। কিন্তু বিলাতি ম্যাম এখানে কেন এত সকাল সকাল? উফ, জিসান এখানে কেন গাড়ি থামালে? জিসানের হাতের মাঝে নিজের হাতটা ঢুকিয়ে নিশা গাড়ি থেকে বলে উঠল, আমার বান্ধবীকে পিক করব তাই। ওই তো ও এসে পড়েছে। নিশা গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো। কিন্তু আমার দৃষ্টি আপাতত জিসানের হাতের দিকে, যেটাকে মেয়েটি নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরে জিসানের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। জিসান এবার মোবাইল থেকে মাথাটা তুলে তিশার দিকে তাকালো। তিশার ফেস দেখে বুঝতে পারল ব্যাপারটা কি। তাই জিসান নিজেই লাবণী থেকে হাতটা ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়াল। নিশি তিশাকে লাবণীর সামনে এনে, তিশা উনি লাবণী দি, প্যারিস থেকে এসেছে, ভাইয়ার ফ্রেন্ড। ও তিশা, ইউ আর সো কিউট। একদম ডানা কাটাপড়ি। তিশার গাল দুটো টেনে। কিছুক্ষণ পর রায়হান আসলে জিসান রায়হানের সাথেও পরিচয় করে দেয়। লাবণী ও হল রায়হান। তোমাকে বলেছিলাম না? ও ইয়া রায়হান, নাইস টু মিট ইউ। হ্যান্ডশেক করে। তোমার গল্প এত শুনেছি জিসানের মুখে কি বলবো। আমার তো খুব হিংসা হতো। মেয়ে হলে নির্ঘাত জিসান তোমার প্রেমে পড়ে যেত। বাই দা ওয়ে তিশা কিন্তু রায়হানের বোন, আর নিশির বেস্ট ফ্রেন্ড। ও তাই নাকি? তোমার বেস্ট ফ্রেন্ডের বোন তোমার বোনের বেস্ট ফ্রেন্ড? ওয়াও, সো অ্যামেজিং। তিশার খুব খারাপ লাগল, কারণ জিসান শুধু ওর পরিচয়টা নিজের ফ্রেন্ডের বোন বলে দিয়েছে। কিন্তু কেন? তিশার তো খুশি হবার কথা। তিশা নিজেও চাইত ওর আর জিসানের সম্পর্কটা পাবলিক না করতে। তাহলে আজ যখন জিসান নিজে তাদের সম্পর্কটা লুকালো তখন তিশার এতটা খারাপ কেন লাগছে? নিজের অজান্তে চোখের কোণায় জল জমে গেল। গাড়িতে আজ তিশার জায়গায় লাবণী বসেছে, আর তিশা নিশির সাথে পেছনে। পুরো রাস্তায় তিশা আর কোনো কথা বলল না। জিসান লাবণীর সাথে কথা বলতে বলতে আর চোখে মিরর দিয়ে তিশাকে দেখল। তিশার বিষণ্ণতা মাখা মুখখানি জিসানের বুকে তীরের মতো লাগছে। এমন হাজারো কষ্ট জিসান পেয়েছে তিশার থেকে। তাই তো আজ ইচ্ছা করেই নিজের আর তিশার সম্পর্কটা লাবণীর সামনে তুলে ধরেনি। তিশাকে কষ্ট দিতে চায়নি, শুধু নিজের কষ্টটা বুঝাতে চাইছে। কারণ তিশাও তাদের সম্পর্কটা সবার থেকে লুকিয়ে রাখে। কারণটা কি জিসানের আজও জানা নেই। মনটা ভালো নেই, বিষণ্ণতা ভর করেছে মনের মধ্যে, হাহাকার করছে কারো জন্য। কেন জানি মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলছি জীবন থেকে। লাবণীর সাথে জিসানকে দেখে আমার মনটা কেন এত জ্বলছে। কেন আমার সহ্য হচ্ছে না। একদলা কালো মেঘ যেন আমার আকাশটাকে অন্ধকার করে তুলছে। আর আমি হাতছানি দিয়ে কিছু খোঁজার চেষ্টা করেও পাইনি। উনাকে হারানোর কথায় মনটা কেমন কেঁদে উঠছে বারবার। আশ্চর্য, আগে তো এমন হয়নি, তাহলে আজ কেন? তাহলে কি আমি জিসানকে ভালোবেসে ফেলছি? জিসান আমায় তার মায় জড়িয়ে ফেলেছে, তার ভালোবাসার বাঁধনে আমাকে বেঁধে ফেলেছে। নিজের অজান্তেই তিশার মুখে হাসি আর চোখে জল এসে পড়ছে। ক্লাসেও মন নেই তিশার। নিশি ও নীলু ব্যাপারটা খেয়াল করল, কিন্তু তবুও কিছু বলল না। ভাবল তিশার মন ভালো হলে তিশাই বলবে সমস্যা কি।
ছুটি হবার আগ পর্যন্ত তিশা ছটপট করতে লাগল। তিশার এমন বিহেভিয়ার দেখে নীলু কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু কোনো উত্তর পেল না। ছুটির পর নিশি ও তিশা গাড়িতে উঠতে নিবে ঠিক তখনই জিসানের ড্রাইভার রফিক গাড়ি নিয়ে তাদের সামনে আসল। আরে রফিক ভাই, আপনি এখানে কি করেন? আমরা তো গাড়ি নিয়ে এসেছি। রফিক গাড়ি থেকে নেমে, আসলে নিশি আপু আমাকে ভাই পাঠিয়েছে ভাবিকে নিতে। তিশা খুব অবাক হয়ে রফিকের দিকে তাকাল। কেন? আর কোথায়? ভাই অফিসে, আপনাকেও অফিসে নিয়ে যেতে বলেছে। তিশার মেজাজ গরম হয়ে গেল, কি চায় লোকটা? কাল বকেছে, আজ ইগনোর করেছে। তাহলে এখন আর কি বাকি? অপমান করার বাকি আছে, তাই তো? না হলে অফিসে আমার কি কাজ? ভাইয়া আমি কোথাও যাব না, আপনি চলে যান। আমি এখন বাসায় যাব। আপনি না গেলে ভাই খুব রাগ করবে আমার উপর। আমার চাকরি থাকবে না। তিশাও জানে জিসানের রাগ সম্পর্কে, তাই বাধ্য হয়ে চলে গেল। চলবে।